বাংলাদেশের পেনশন ব্যবস্থার বর্তমান সংকট এবং আসন্ন পরিবর্তনের সম্ভাবনা। আজকের প্রতিবেদনে আমরা কেবল সরকারি ঘোষণার পুনরাবৃত্তি করব না, বরং আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখার চেষ্টা করব যে একজন সাধারণ পেনশনভোগীর জীবন আসলে কেমন, তাদের কষ্টটা কোথায়, তাদের প্রত্যাশাটা কতটুকু বাস্তবসম্মত, এবং সরকারের পক্ষ থেকে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে সেটি তাদের জীবনকে কতটুকু বদলে দিতে পারে। পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি তথ্যই আপনার বা আপনার পরিবারের কারো না কারো জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে পেনশন ব্যবস্থার ইতিহাস অনেক পুরনো। স্বাধীনতার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য একটি পেনশন কাঠামো চালু ছিল। সেই সময়কার প্রেক্ষাপটে সেটি হয়তো যথেষ্টই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশ বদলেছে, মানুষের জীবনযাত্রার ধরন বদলেছে, দ্রব্যমূল্য বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে, কিন্তু পেনশন ব্যবস্থার মৌলিক কাঠামো সেভাবে পরিবর্তিত হয়নি যেভাবে হওয়া উচিত ছিল। প্রতিটি পে স্কেলে কিছুটা বৃদ্ধি হয়েছে বটে, কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে সেই বৃদ্ধি কখনোই যথেষ্ট ছিল না। ফলে বছরের পর বছর ধরে পেনশনভোগীরা একটি ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যে পড়তে থেকেছেন। এই চাপটা বাইরে থেকে বোঝা কঠিন, কিন্তু যারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন তারা প্রতিদিন সেটা অনুভব করছেন। একটু ভাবুন তো, একজন মানুষ তার জীবনের 25 থেকে 30 বছর সরকারি চাকরিতে কাটিয়েছেন, প্রতিদিন সকালে উঠে অফিসে গেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন, বহু ব্যক্তিগত সুযোগ ত্যাগ করেছেন, অনেক সময় পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেননি কেবল কর্মের প্রতি দায়িত্ববোধ থেকে। এই দীর্ঘ পথ চলার শেষে যখন তিনি অবসর নেন, তখন তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় পেনশনের টাকাটুকু। কিন্তু সেই টাকা যদি মাসের শেষে এসে বাজারের থলে পূর্ণ করতে না পারে, যদি ওষুধ কিনতে গিয়ে হিসাব মেলাতে কষ্ট হয়, যদি বিদ্যুৎ বিল দিতে গিয়ে ভাবতে হয় তাহলে সংসারের আর কোনো খরচটা কাটাবো, তাহলে সেই অবসর জীবন আর সম্মানজনক থাকে না। এটাই বাংলাদেশের লক্ষাধিক পেনশনভোগীর বাস্তব চিত্র। সরকারি হিসাবে দেশে বর্তমানে প্রায় 10 থেকে 12 লক্ষ সক্রিয় পেনশনভোগী রয়েছেন। এদের মধ্যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য থেকে শুরু করে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, পুলিশ, আনসার সদস্য সবাই আছেন। তাদের পেনশনের পরিমাণ তাদের চাকরিকালীন পদ ও বেতনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন। কেউ হয়তো মাসে 8 থেকে 10 হাজার টাকা পান, কেউ 15 থেকে 20 হাজার, আবার ঊর্ধ্বতন পদের কেউ হয়তো 50 হাজার বা তারও বেশি পান। কিন্তু সমস্যাটা কেবল পরিমাণে নয়, সমস্যাটা হলো এই পেনশনের সঙ্গে জীবনযাত্রার খরচের সামঞ্জস্যের অভাবে। নিচের স্তরের পেনশনভোগীরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তাদের পেনশনের টাকা বর্তমান বাজার দরে সংসার চালানোর জন্য প্রকৃত অর্থেই অপ্রতুল। একটি সুনির্দিষ্ট উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, একজন অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী প্রতি মাসে 12,000 টাকা পেনশন পাচ্ছেন। এই 12,000 টাকায় তাকে বাড়ি ভাড়া দিতে হয়, বাজার করতে হয়, বিদ্যুৎ গ্যাসের বিল দিতে হয়, নিজের ওষুধ কিনতে হয় এবং সংসারের আনুষঙ্গিক বিভিন্ন ব্যয় মেটাতে হয়। এই শহরে বাস করলে শুধু বাড়ি ভাড়াই চলে যাবে 5 থেকে 6 হাজার টাকা। বাকি 6 হাজার টাকায় মাসের বাজার, ওষুধ এবং অন্যান্য খরচ চালানো কার্যত অসম্ভব। তাই অনেক পেনশনভোগী বাধ্য হয়ে গ্রামে ফিরে যান কিংবা সন্তানের বাড়িতে আশ্রয় নেন। সন্তানের বাড়িতে থাকতে পারলেও যে মানসিক কষ্টটা হয় সেটা তারা কখনো প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে সেই যন্ত্রণাটা তাদের বয়স্ক মনকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। এই প্রেক্ষাপটে সরকারের নতুন পেনশন সংস্কারের ঘোষণা নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। তবে এই ঘোষণাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েকটি দিক আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথমত, বর্তমান পেনশনভোগীদের জন্য কি পরিবর্তন আসছে? দ্বিতীয়ত, ভবিষ্যতে যারা অবসরে যাবেন তাদের জন্য কি ব্যবস্থা থাকছে? তৃতীয়ত, পেনশন বিতরণ ব্যবস্থায় কি সংস্কার হচ্ছে? এবং চতুর্থত, পরিবার পেনশনের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে? এই 4টি দিক একসঙ্গে দেখলে পুরো চিত্রটা স্পষ্ট হবে এবং বোঝা যাবে এই সংস্কার আসলে কতটা গভীর ও ব্যাপক। বর্তমান পেনশনভোগীদের জন্য সবচেয়ে সুখবর হলো মাসিক পেনশনের সরাসরি বৃদ্ধি। এই বৃদ্ধির হার বিভিন্ন স্তরের পেনশনভোগীদের জন্য কিছুটা ভিন্ন হলেও গড়ে 20 থেকে 25% মতো। এই বৃদ্ধিটাকে অনেকেই সামান্য মনে করতে পারেন, কিন্তু বাস্তব জীবনে এই বৃদ্ধির প্রভাবটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। একজন পেনশনভোগী যদি এতদিন 12,000
টাকা পেতেন এবং 25% বৃদ্ধি পান, তাহলে তিনি এখন পাবেন 15,000 টাকা। প্রতি মাসে 3,000 টাকা বেশি, মানে বছরে 36,000 টাকা বাড়তি। এই 36,000 টাকা দিয়ে একজন বৃদ্ধ মানুষ একটি বছরের ওষুধের একটি বড় অংশ কিনতে পারেন, কিংবা বাড়ির ছাদের মেরামত করতে পারেন, কিংবা নাতনির স্কুলের বেতন কয়েক মাস দিতে পারেন। এই টাকাগুলো তার জীবনকে একটু সহজ করবে, একটু মর্যাদাপূর্ণ করবে। এখন একটু বড় পরিসরে হিসাব করা যাক। যদি ধরে নিই দেশে 10 লক্ষ পেনশনভোগীর প্রত্যেকের পেনশন গড়ে 3,500 থেকে 4,000 টাকা করে বাড়ে, তাহলে প্রতি মাসে সরকারের অতিরিক্ত ব্যয় হবে 350 থেকে 400 কোটি টাকা। বছরে এই সংখ্যাটা 4,200 থেকে 4,800 কোটি টাকায় গিয়ে পৌঁছাবে। এটি একটি অসাধারণ বিনিয়োগ, কারণ এই অর্থ সরাসরি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে। গ্রামে গঞ্জে যেখানে একজন পেনশনভোগী বাস করেন, সেখানকার ছোট ব্যবসাগুলো চাঙা হবে, স্থানীয় বাজারে কেনাবেচা বাড়বে। এই অর্থ কোনো ব্যাংকের ভোল্টে আটকে থাকবে না, সরাসরি সাধারণ মানুষের হাতে যাবে এবং তাদের মাধ্যমে পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ছড়াবে। পেনশন বিতরণ ব্যবস্থার সংস্কারের দিকটা এখন আলোচনা করা দরকার, কারণ এই বিষয়টা অনেকের কাছে কম গুরুত্বপূর্ণ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন অনেক পেনশনভোগীকে প্রতি মাসে ব্যাংকে যেতে হতো, কিছু ক্ষেত্রে ট্রেজারি অফিসে যেতে হতো, বয়স্ক শরীর নিয়ে লাইনে দাঁড়াতে হতো, কখনো কখনো কাগজ